তো আজকে মূলত যে বিষয়টা দেখব, ঠিক আছে, সেটা হলো সেকেন্ড সেটা হলো আচ্ছা, প্রথমে একটা ফাংশন দেখি, ঠিক আছে। এই ফাংশনটার নাম হলো কাউন্ট ফাংশন, ঠিক আছে। এই ফাংশনটার নাম হলো কাউন্ট ফাংশন। তো আমরা যখন কোনো কিছু গণনা করতে যাই তখন মূলত এই কাউন্ট ফাংশনটা ইউজ হয়, ঠিক আছে। যেমন ধরেন আমাদের যেই সেলগুলো আছে এখানে বিভিন্ন টাইপের কি ডাটা থাকতে পারে, এই টাইপের বিভিন্ন বিভিন্ন ডাটা থাকতে পারে। এখন ধরেন আপনার দেখার প্রয়োজন হইলো, এটা লাগে, অনেক সময় লাগে যে আচ্ছা এই রো এর মানে এই কলামের মধ্যে কয়টা ডাটা আছে, ঠিক আছে, এই কলামের মধ্যে টোটাল কয়টা ডাটা আছে। তো মাঝখানে অনেক সময় এরকম গ্যাপ থাকতে পারে, খালি থাকতে পারে। তো আলটিমেটলি আপনার একটা একটা করে গোনা লাগবে যে 1 2 3 4 5 6 7 8, এরকম 8টা ডাটা আছে। তো এটা যাতে এরকম ম্যানুয়ালি না গোনা লাগে, যখন অনেক বেশি ডাটা থাকবে তখন ম্যানুয়ালি না গোনা লাগে, ওই জন্য মূলত কাউন্ট ফাংশন ইউজ করা হয়, ঠিক আছে। ওই জন্য কাউন্ট ফাংশন ইউজ করা হয়। কাউন্টের জন্য লিখতে হয় ইকুয়াল কাউন্ট, ঠিক আছে। কাউন্টের কয়েকটা ভ্যারিয়েশন আছে। প্রথমে যদি কাউন্ট দেখি, কাউন্টে গিয়ে আমরা বললাম ধরেন যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে A2 থেকে A11 পর্যন্ত কয়টা আছে? 0টা, ঠিক আছে। কারণ কি, এই যে কাউন্ট ফাংশনটা এটা মূলত কাউন্ট করে জাস্ট নাম্বার, ঠিক আছে, মানে 1 2 3 4 5 6 এই টাইপের নাম্বার কাউন্ট করে। এরপরে এই কাউন্টের আরেকটা ফাংশন আছে, সেটার নাম হলো কাউন্ট এ, ঠিক আছে। কাউন্ট কিসের জন্য? কাউন্ট হলো নাম্বারের জন্য। আর এই যে কাউন্ট এ কি করে? কাউন্টস দ্য নাম্বার অফ সেলস ইন এ রেঞ্জ দ্যাট আর নট এমটি, ঠিক আছে, দ্যাট আর নট এমটি, অর্থাৎ যেই সেলগুলা খালি নাই, যেই সেলগুলা খালি নাই, খালি নাই মানে কি, ওখানে ডাটা আছে, যে কোনো টাইপের ডাটা থাকতে পারে, ওখানে লেখা থাকতে পারে, নাম্বার থাকতে পারে, টেক্সট থাকতে পারে, ডেট থাকতে পারে, যে কোনো টাইপের ডাটা থাকতে পারে, ওইগুলাকে মূলত ও কি করে? কাউন্ট করে। যেগুলাতে কি যে কোনো টাইপের ডাটা আছে, আমরা পুরো কলামটাই সিলেক্ট করে দিলাম যে কাউন্ট এ কোলন এ, মানে কি এ কলামের মধ্যে যত ডাটা আছে, কয়টা আছে? 8টা। অর্থাৎ এই যে এখান থেকে সম্পূর্ণ কলামটার মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই যে 8টা ডাটাকে আমি একবারে পেয়ে গেলাম, 8টা ডাটা একবারে পেয়ে গেলাম। এটার জন্য মূলত কাউন্ট এ ইউজ করা হয়, ঠিক আছে। কাউন্টের পরে একটা ছোট এ দেওয়া হয়। এরপরে আরেকটা ফাংশন আছে কাউন্ট ইফ। কাউন্ট ইফ কাউন্ট ইফের কাজটা হলো কিছুটা আমাদের, আমরা যে ইয়া করছিলাম না, ওই কি বলো এটাকে, সাম ইফ করছিলাম একদম সেম ভাবে কাউন্টের ক্ষেত্রেও আপনি চাইলে কিছু ফর্মুলা বসাইতে পারেন, ঠিক আছে। মানে কাউন্টের মধ্যে আমি একটা শর্ত জুড়ে দিলাম যে এখানে কয়টা ডাটা আছে সেটা সে কাউন্ট করে দেখাবে, কিন্তু একটা শর্ত মাইনা, ঠিক আছে। দাঁড়ান এখানে একটু লগ ইন করে নিই। আচ্ছা, এখান থেকে আমরা ডেমো এক্সেল ডাটা ফর কাউন্ট ইফ, আচ্ছা, এই টাইপের একটা ডাটা, ঠিক আছে। এই টাইপের একটা ডাটা কি করছে দেখা যায়, কাউন্ট হাউ মেনি আর ইন সেলস, আচ্ছা এই টাইপের। তো ধরেন আমার এখানে কিছু ডাটা দেওয়া আছে, ডিপার্টমেন্ট ওয়াইজ স্কোর দেওয়া আছে, কিছু ব্যক্তির নাম দেওয়া আছে, রহিম, করিম, আয়েশা, তানিয়া, এরা কি এই ডিপার্টমেন্টে জব করে এবং এদের স্কোর কত। এখন আমি যদি নর্মালি কাউন্ট এ দিয়ে কাউন্ট করতাম, মানে এখানে টোটাল কয়টা ডিপার্টমেন্ট আছে বা টোটাল কয়টা স্কোর আছে, কি দিয়ে কাউন্ট করতে পারতাম? কাউন্ট এ দিয়ে। তো কাউন্ট এর সাথে যখন কাউন্ট ইফটা অ্যাড হবে, ঠিক আছে, কাউন্ট ইফ অ্যাড হবে, তখন কিভাবে কাউন্ট করে যে কাউন্ট হাউ মেনি আর ইন সেলস, মানে কি শুধুমাত্র সেলসের মধ্যে কয়জন আছে,
একটা হলো যে আমার টোটাল ডিপার্টমেন্ট ওয়াইজ কয়টা ডিপার্টমেন্ট আছে সেটা, আরেকটা হলো যে শুধুমাত্র সেলস কয়টা আছে। ঠিক আছে, শুধুমাত্র কি সেলসে কয়জন আছে। তারপর আপনি কাউন্ট করতে পারবেন, যেমন কাউন্ট হাউ মেনি স্কোরস আর গ্রেটার দেন 18। এই যে তাদের স্কোরগুলো আছে, এই স্কোরগুলোর মধ্যে কার কার স্কোর 80 থেকে বেশি আছে বা কার কার স্কোর 80 থেকে কম আছে, এই টাইপের জিনিস। যেমন ধরেন যে ইকুয়াল কাউন্টিফ, ঠিক আছে, ইকুয়াল কাউন্টিফ, ইকুয়াল কাউন্টিফ। কাউন্টিফের মধ্যে বলছে যে সর্বপ্রথম চাইছে কি রেঞ্জ, সর্বপ্রথম রেঞ্জ চাইছে। রেঞ্জ মানে হলো কোন নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমি কাউন্ট করতে চাইতেছি। তো এখানে আমি এই রেঞ্জটা বলে দিই, ধরেন এই জায়গার মধ্যে আমি এই ডিপার্টমেন্টের মধ্যে কোনো একটা ক্রাইটেরিয়া অ্যাড করতে চাইতেছি, ক্রাইটেরিয়া এখানে। এখন কি ক্রাইটেরিয়া দিতে চাইতেছি, যেমন এখানে কয়টা সেল আছে যাদের ডাটা কি, যাদের ডাটা সেলস, মানে এই সেলগুলো ডাটা হলো কি সেলস, এই টাইপের 4টা। তো আমার কিন্তু ম্যানুয়ালি খোঁজা লাগতো যে আচ্ছা এখানে সেলস 1 জন 2 জন 3 জন 4 জন সেলস আছে। যখন একটা বড় ডাটা থাকে তখন খোঁজা লাগবে একটা একটা করে যে কয়জন সেলসে আছে, কয়জন আইটিতে আছে। তো যখন একটা ফর্মুলা আপনি বসায় দিলেন তখন কিন্তু আপনি এই যে শর্ত দিয়েই বলতে পারতেছেন, এই শর্ত দিয়ে বলতে পারতেছেন কি যে B2 থেকে B11 পর্যন্ত সেলস কয়টা আছে। এখানে যদি আমরা বলতাম যে সেলসের জায়গায় B2 থেকে B11 পর্যন্ত আইটি কয়টা আছে, 3টা আছে। ঠিক আছে, B2 থেকে B11 পর্যন্ত আইটি আছে কয়টা, 3টা। তো এই টাইপের শর্ত দিয়ে খোঁজার জন্য কাউন্ট ইফ ইউজ করা হয়। আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন আমাদের স্কোর যদি দেখতে চাই যে আচ্ছা এখানে স্কোর আছে যে কয়টায় আছে, এদের মধ্য থেকে আবার 80-র বেশি কয়টা আছে, বা 60-এর বেশি কয়টা আছে, 70-এর বেশি কয়টা আছে, 80-র কম কয়টা আছে, এরকম। তো এগুলোর ক্ষেত্রে আমরা কাউন্ট ইফ ইউজ করতে পারি, যে কাউন্ট ইফ, কাউন্ট ইফ, তারপর বলছি কি রেঞ্জ। প্রথমে লাগবে রেঞ্জ, রেঞ্জের পরে বলছে কি ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়া যখন কোনো টেক্সট হবে, আমরা জানি যে এক্সেলের ফর্মুলার মধ্যে টেক্সট বসাইতে গেলে কোটেশন দেওয়া লাগে। টেক্সট বসাইতে গেলে কি কোটেশন দেওয়া লাগে, এখানে কোটেশন দিচ্ছে, হ্যাঁ। টেক্সট বসাইতে গেলে কি কোটেশন দেওয়া লাগে। সেম ভাবে যদি আমরা এই যে গ্রেটার দেন, ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, এই টাইপের কিছু বসায় আমাদের কি করতে হয়, এটাকে একটা কোটেশনের মধ্যে রাখতে হয়, যেহেতু এটা একটা শর্ত ফর্মুলা টেক্সট মিলানো। ঠিক আছে, এই যে লেস দেন 80 দিলাম, 80 যদিও নাম্বার, বাট এই যে আগে যে ব্র্যাকেটটা দিলাম এটাকে সে কি হিসাবে কাউন্ট করবে, টেক্সট হিসাবে। যে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এগুলোকে টেক্সট হিসাবে কাউন্ট করে, এই জন্য এখানে কোটেশন দেওয়া লাগে। ঠিক আছে, তো কি বলছি যে C2 থেকে C11 পর্যন্ত কয়টা নাম্বার 80 থেকে বড়। ঠিক আছে, কয়টা নাম্বার 80 থেকে বড়। সেম এজ আপনি গ্রেটার দেন ইকুয়াল দিতে পারেন যে 80 বা 80 থেকে বড়, 80 সহ 80 থেকে বড়, গ্রেটার দেন ইকুয়াল। সেম ভাবে যদি বলেন লেস দেন ইকুয়াল, 6টা আছে যেগুলো 80 বা তার থেকে ছোট। ঠিক আছে, 80 বা তার থেকে ছোট। তো এই টাইপের জিনিস বের করতে গেলে আপনি কাউন্ট ইফ ইউজ করতে পারেন। ঠিক আছে, এই টাইপের জিনিস ইউজ মানে ব্যবহার করতে গেলে কাউন্ট ইফ ব্যবহার করা লাগে। এরপরে কাউন্ট ইফের সাথে আবার আরেকটা ফাংশন আছে কি সাম ইফসের মতো। সাম ইফসের কি হইতো, সাম ইফের মধ্যে আমরা একটা ফর্মুলা দিতে, মানে একটা ক্রাইটেরিয়া দিতে পারতাম শুধু। সাম ইফের মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া দিতে পারতাম, আর সাম ইফসের মধ্যে কি একাধিক ক্রাইটেরিয়া দিতে পারতাম। সেম ভাবে কাউন্ট ইফের মধ্যে জাস্ট একটা ক্রাইটেরিয়া দেওয়া যায় একটা রেঞ্জ দিয়ে, এখানে জাস্ট একটা রেঞ্জ দিছি আমি, হয়তো বা ডিপার্টমেন্টের মধ্যে কয়টা সেলস কয়টা আইটি এটা বের করছি, অথবা স্কোরের মধ্যে কোনটা 80-র বেশি কোনটা 80-র কম, এরকম একটা শর্ত দিয়ে বের করছি। তো যখন আমার একাধিক শর্ত প্রয়োজন হবে, যেমন এখানে বলছে দেখেন, প্রথমে সে চেক করছে যে এইচআরে কয়জন আছে, প্রথমে সে চেক করছে যে এইচআর ডিপার্টমেন্টের মধ্যে কয়জন আছে। এরপর আবার চেক করছে যে এইচআর ডিপার্টমেন্টের মধ্যে যেই কয়জন আছে তাদের মধ্য থেকে আবার 75-এর কম কয়জন আছে। ঠিক আছে, তাদের মধ্য থেকে আবার 75-এর কম কয়জন আছে। ঠিক আছে, এই টাইপের ফর্মুলার জন্য কাউন্ট ইফস ইউজ করা হয়। কাউন্ট ইফ এস, কাউন্ট ইফস, কাউন্ট ইফস।
এখানে দেখেন বলছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 ক্রাইটেরিয়া 1 সেম ভাবে কমা দিয়ে আলাদা আলাদা ক্রাইটেরিয়া যত খুশি দিতে পারেন। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 ক্রাইটেরিয়া 1 ক্রাইটেরিয়া রেঞ্জ 2 ক্রাইটেরিয়া 2 ক্রাইটেরিয়া রেঞ্জ 3 ক্রাইটেরিয়া 3 এইভাবে। তো প্রথমে যদি ক্রাইটেরিয়া রেঞ্জ দেন, ধরেন আমি ডিপার্টমেন্ট ওয়াইজ দেখব যে এইটার মধ্যে আমার এইচআর ডিপার্টমেন্ট কয়জন আছে, এটার মধ্যে এইচআর ডিপার্টমেন্ট কয়জন আছে, শেষ। এরপরে কমা দিয়ে কি ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আমার নতুন একটা ক্রাইটেরিয়া যে এইচআর ডিপার্টমেন্টে যেই কয়জন আছে ওটা তো এখানে চলে আসবে, ওই কয়জনের মধ্য থেকে আবার আমার স্কোর চেক করব যে তাদের স্কোর আবার কত গ্রেটার দেন বা লেস দেন ইকুয়ালস 75 কয়জন আছে। বুঝতে পারছি এখানে দুইটা শর্ত কাজ করছে। প্রথমে কাজ করছে যে আমার এই B2 থেকে B11 পর্যন্ত এইচআর কয়জন আছে, এইচআর ডিপার্টমেন্টে কয়জন আছে, এবং ওই কয়জনের মধ্য থেকে আবার কাদের স্কোর কত 75 এর থেকে বেশি, অর্থাৎ একজন। অর্থাৎ কি আমি এখন বলতে এটা দেখে বলতে পারবো যে আমার এইচআর ডিপার্টমেন্টে একজন আছে মাত্র যার স্কোর 75 এর থেকে বেশি, একজন আছে এইচআর ডিপার্টমেন্টে যার স্কোর মানে এইচআর ডিপার্টমেন্টে যার স্কোর 75 থেকে বেশি। এই টাইপের ডাটা জাস্ট একবারে খুঁজে বলার জন্য এরকম ফর্মুলা ইউজ করা হয়, ফর্মুলাগুলা। ঠিক আছে, এখন এই যে কাউন্ট ইফ বা কাউন্ট এ দিয়ে আপনি একটা কিছু গণনা করতে পারলেন, ঠিক আছে, ডাটাটা কি একটু অ্যানালাইজ করলেন না, একটা বড় ডাটা থেকে অ্যানালাইজ করে বের করতে পারলেন যে আচ্ছা এই ডিপার্টমেন্টে এই কয়জন আছে, এই ডিপার্টমেন্টে এই কয়জন আছে। আপনি একটা স্কুলের রেজাল্ট বের করতে পারেন যে আচ্ছা অমুক সেকশনের থেকে কতজন এ প্লাস পাইছে, অমুক সেকশন থেকে কতজন এ প্লাস পাইছে, এটাও কিন্তু এই ফর্মুলা দিয়ে আপনি বের করতে পারবেন। জাস্ট কাউন্ট ইফসের মধ্যে প্রথম রেঞ্জে বলে দিবেন আপনার সেকশনের নাম বা ক্লাসের নাম বা যে কোনো কিছুর নাম, ঠিক আছে, যে পুরো রেঞ্জের থেকে ক্লাস 8 কয়জন আছে এবং ওই ক্লাস 8 থেকে আবার এ প্লাস কয়জন পাইছে, এইভাবে। ঠিক আছে, এটা প্র্যাকটিস করবেন যেটা কিভাবে বের করে। এরপরে আপনার যখন এই ডাটাকে আরো বিস্তর অ্যানালাইসিস করার প্রয়োজন হবে, ঠিক আছে, এতটুকু অ্যানালাইজ করলে তো হবে না, যখন অনেক বেশি ডাটা থাকবে তখন জাস্ট এইটা বললে হবে না যে আচ্ছা এই ডিপার্টমেন্টে এতজন এই কাজটা করছে, এরকম এতটুকু অ্যানালাইসিসে কাজ হবে না, তখন আরো বিস্তর অ্যানালাইসিসের প্রয়োজন হয় আরো বড় পরিসরে। তো এই ডাটাকে আরো বড় পরিসরে অ্যানালাইসিসের জন্য আরেকটা নতুন জিনিস ইউজ করা হয়, সেটার নাম হলো পিভট টেবিল। ঠিক আছে, সেটার নাম হলো কি পিভট টেবিল। তো পিভট টেবিল ইউজ করার জন্য ফার্স্ট একটা ডাটা নিয়ে নিই, ডেমো এক্সেল ডাটা ফর পিভট টেবিল, ডেমো এক্সেল ডাটা ফর পিভট টেবিল। আচ্ছা, বিশাল একটা ডাটা দিছে দেখেন, এটাকে আমরা কপি করে আমাদের শীটের মধ্যে আগে পেস্ট করে নিই। আচ্ছা, কিরকম একটা ডাটা দিছে, একটা ডাটা দিয়েছে যেখানে আমার কি কি আছে, যেখানে আমার অর্ডার আইডি আছে, একটা কাস্টমারের লিস্ট আছে, প্রোডাক্ট আছে, ক্যাটাগরি আছে, কোয়ান্টিটি আছে, প্রোডাক্টের প্রাইস আছে, তারপর কি রিজিয়ন এবং ডেট, অর্থাৎ ধর 1 তারিখে কি কি অর্ডার আসছে। ঠিক আছে, 1 সেকেন্ড, ধরেন 1 তারিখে কি কি অর্ডার আসছে, এই 1 তারিখে কি কি অর্ডার আসছে, কাস্টমারের নাম কি, কি প্রোডাক্ট সেল হয়েছে, কোন ক্যাটাগরি প্রোডাক্টটা, কোন ক্যাটাগরির আন্ডারে কত কোয়ান্টিটি সেল হয়েছে এবং প্রাইস কত হয়েছে এবং রিজিয়ন কত। এই টাইপের ডাটা থেকে আপনি যখন অ্যানালাইসিস করতে যাবেন তখন জাস্ট আগে টেবিলটাকে সিলেক্ট করে ইনসার্ট থেকে যে বলবেন পিভট টেবিল, টেবিলটা সিলেক্ট করে ইনসার্ট থেকে পিভট টেবিল, ঠিক আছে, ক্রিয়েট পিভট টেবিল, এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। ঠিক আছে, ক্রিয়েট পিভট টেবিল, এখানে কিছু অপশন দিবে, যে একটা হলো সিলেক্ট টেবিল অর রেঞ্জ, এখানে তো আপনি যখন সিলেক্ট করবেন টেবিল অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে, মানে আগে তো টেবিলটা সিলেক্ট করে তারপরে আনছি, এই জন্য আর নতুন করে এখানে সিলেক্ট করার প্রয়োজন নাই। আমার কাজ হলো জাস্ট নিচে এখানে চুজ ওয়্যার ইউ ওয়ান্ট দ্য পিভট টেবিল রিপোর্ট টু বি প্লেসড। এই যে পিভট টেবিলটা ক্রিয়েট করবো, এই পিভট টেবিলটা কোথায় হবে, এটা কি এই শীটের মধ্যেই হবে, মানে এই শীটে তো হবে না, মানে নতুন একটা শীটের মধ্যে হবে নাকি এক্সিস্টিং কোনো শীটের মধ্যে হবে। তো যেহেতু আমাদের নতুন কোনো শীট ক্রিয়েট করা নাই, আমরা এখানে নিউ ওয়ার্ক শীট বলবো, নিউ ওয়ার্ক শীট বলে ওকে, আমাদের নতুন একটা শীট ক্রিয়েট হয়ে যাবে, এই যে শীট 2। ঠিক আছে, শীট 2 নামে নতুন একটা শীট ক্রিয়েট হয়ে গেছে। এই শীটের মধ্যে কি আমার
পিভট টেবিলটা চলে আসছে, যদিও টেবিলটা দেখা যাইতেছে না, কারণ পিভট টেবিলটা আপনাকে ম্যানুয়ালি ক্রিয়েট করা লাগে। ঠিক আছে, সর্বপ্রথম কি করছি যে আমরা বলছি এই ডাটার বিপরীতে আমাকে একটা পিভট টেবিল করার অপশন দাও, দিস আমাকে, এটার নাম দিছে কি পিভট টেবিল 1, পিভট টেবিল 1। নিচে বলছি কি টু বিল্ড এ রিপোর্ট, অর্থাৎ এই যে ডাটাগুলো দিলাম আমি পিভট টেবিল তৈরি করতে, এই ডাটার রিপোর্ট তৈরি করার জন্য চুজ ফিল্ডস ফ্রম দ্য পিভট টেবিল ফিল্ড লিস্ট। পিভট টেবিল ফিল্ড লিস্ট কই পাবো, এই যে এই পাশে পিভট টেবিল ফিল্ডস। ঠিক আছে, পিভট টেবিল ফিল্ডস। আরেকটা জিনিস বলি, পিভট টেবিল তৈরি করার জন্য একটা ক্রাইটেরিয়া আছে, মানে শর্ত আছে। কি শর্ত? পিভট টেবিল তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই ডাটাগুলোকে এমনভাবে রাখতে হবে যাতে প্রত্যেকটা ডাটার একটা কি থাকে, কলাম থাকে। ঠিক আছে, অবশ্যই এইভাবে রাখতে হবে যে প্রত্যেকটা ডাটার কি থাকতে হবে, কলাম থাকতে হবে, যে অর্ডার আইডি, কাস্টমার, প্রোডাক্ট, ক্যাটাগরি। তা না হইলে এই যে ফিল্ডগুলো, এই ফিল্ডগুলো সে পাবে না। তো যখন আমি পিভট টেবিল ক্রিয়েট করতে দিছিলাম তখনই সে এই জায়গায় যে কলামের হেডিংগুলো ছিল, এই যে হেডিংগুলো, এই হেডিংগুলোর বিপরীতে, মানে হেডিংগুলো এখানে না বসায় দিছে। ঠিক আছে, এখানে না বসায় দিছে, কিসের জন্য দিছে বসায়া, অ্যানালাইসিস করার জন্য। ঠিক আছে, অ্যানালাইসিস করার জন্য আবার 4টা ক্রাইটেরিয়া রাখছে। একটা হলো আমার ফিল্টার, তারপর দিছে কলাম, তারপর দিছে রোজ, তারপর দিছে কি ভ্যালুস। অর্থাৎ এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমি এই ডাটাগুলাকে, এই যে এই ডাটাগুলাকে কি করতে পারি, অ্যানালাইজ করতে পারি। যেমন ধরেন আমার রো বরাবর আমি যদি কি বসাইতে চাই, আমি ফার্স্টে ধরেন কাস্টমার নেমটাই বসাইলাম রোতে, কাস্টমার নেম। দেখেন আমার এই সাইডে কি কাস্টমারের নেমগুলো রো বরাবর চলে আসছে। এখন ধরেন আমি কি দেখতে চাই, যে এই কাস্টমার নেমই তো না, হ্যাঁ, তো এই কাস্টমারগুলা কোন কোন প্রোডাক্ট কিনছে। ঠিক আছে, তো এই যে প্রোডাক্টটা যদি আমি এখানে বসায় দিই নিচে, প্রত্যেকের আন্ডারে কি তাদের প্রোডাক্টগুলো চলে আসছে। এই যে আয়েশা উনি চেয়ার নিছে, হাসান উনি চেয়ার নিছে, উনি ডেস্ক নিছে, তাদের প্রোডাক্টগুলো কি রো বরাবর চলে আসছে। আবার ধরেন আমি এটা রো বরাবর চাই না, আমি এটা কলাম বরাবর চাই, কলামে বসায় দিব। একদম পাশে কি ডেস্ক, ডেস্কে নিছে ইমরান নামে কোনো একজন কাস্টমার, যিনি কি নিয়েছে, ডেস্ক নিয়েছে। আবার ধরেন আমি দেখতে চাই চেয়ার, ডেস্ক এবং ল্যাপটপ, চেয়ার, ডেস্ক এবং ল্যাপটপ, এই 3টা প্রোডাক্ট কারা কারা নিছে, আচ্ছা এনারা নিয়েছে, আয়েশা, হাসান, ইমরান, নাবিলা, রহিম অ্যান্ড তানিয়া। আর যদি এখান থেকে সিলেক্ট অল দিয়ে দেন তাহলে জাস্ট সবগুলো চলে আসবে, যাচ্ছে এই প্রোডাক্টগুলোই সবাই নিয়েছে। এটাই কলামের থেকে বেশি যদি আমরা ভ্যালুর মধ্যে দিই তাহলে আমাদের কোয়ান্টিটিগুলো দেখাইবে, কয়টা কয়টা করে কোয়ান্টিটি গেছে, একটা একটা করে কোয়ান্টিটি নেওয়া হয়েছে। যদি এটা আমরা ফিল্টারের মধ্যে বসাই, ঠিক আছে, এই যে কলামের মধ্যে বসাইলে যেরকম ফিল্টার আসলো ওই সেম জিনিসটাই জাস্ট একটু আলাদা করে আসে উপরের দিকে। ঠিক আছে, যেমন একই জিনিস ডেস্ক, ল্যাপটপ, ল্যাপটপ নিয়েছে কয়জনে, 3জন, নাবিলা, রহিম এবং তানিয়া, 3জন কি ল্যাপটপ নিয়েছেন। যদি মাল্টিপল আইটেম দেখতে চান এই যে নিচে একটা অপশন আছে সিলেক্ট মাল্টিপল আইটেম, সেটা দিয়ে দেখতে পারেন যে ল্যাপটপ আর সোফা কারা কারা নিচে আছে, এনারা ল্যাপটপ এবং সোফা নিয়েছে। আর যদি এটাকে রিমুভ করতে চান ফিল্ড থেকে জাস্ট ধরে এভাবে টান দিলে দেখবেন ফিল্টারটা কি চলে গেছে। এরপরে আপনার এদের যদি অর্ডার আইডি বরাবর বসাইতে চান, এই যে অর্ডার আইডি, যার যার অর্ডার আইডি কি বসে পড়ছে। আবার এদের সিকোয়েন্সও আগে পরে করা যায়, জাস্ট এখান থেকে যদি অর্ডার আইডিটা আমি একটু উপরে নিয়ে আসি তাহলে কিন্তু কি অর্ডার আইডি বরাবর তাদের নেম চলে আসছে। এই নেমগুলো যদি আবার আমরা কলামের মধ্যে বসাই, কলামে বসাইলে যদিও খুব একটা বোঝা যায় না, আমরা যদি এর সাথে কি অ্যাড করি, প্রোডাক্টও অ্যাড করে দিই, না প্রোডাক্ট অ্যাড করলে তেমন কোনো অ্যানালাইসিস দেখা যায় না। আমরা এখানে চাইলে ওগুলোকে রিমুভ করে ধরেন কাস্টমার বরাবর একটা কোয়ান্টিটি যদি দিয়ে দিই, কাস্টমার আর কোয়ান্টিটি জাস্ট যদি সিলেক্ট করেন তারপরে সে অটোমেটিক একটা ক্যাটাগরির মধ্যে বসে যাবে। এখানে ধরেন কি বসাইছি, কোয়ান্টিটি, কোয়ান্টিটিতে কি কি দেওয়া আছে, যে কে কয়টা করে প্রোডাক্ট নিতেছে। ঠিক আছে, কে কয়টা করে প্রোডাক্ট নিতেছে, এই জিনিসটাও কিন্তু আমার কি
মানে অ্যানালাইসিস হয়ে চলে আসছে যে টোটাল আয়েশা এতটা প্রোডাক্ট নিছে, হাসান এই কয়টা প্রোডাক্ট নিছে, ইমরান এই কয়টা প্রোডাক্ট নিছে, আর সাম অফ কোয়ান্টিটি একদম নিচে যে গ্র্যান্ড টোটাল কয়টা কোয়ান্টিটি মানে টোটাল কয়টা প্রোডাক্ট সেল হয়েছে, টোটাল 24টা প্রোডাক্ট সেল হয়েছে। এর সাথে যদি আবার প্রাইসও অ্যাড করে দেন, যে ভ্যালুসের মধ্যে প্রাইসও অ্যাড করে দেন, প্রাইসও চলে আসবে যে আয়েশা টোটাল এত এত প্রাইস সেল করছে, হাসান টোটাল, আচ্ছা এগুলো তো কাস্টমার, অর্থাৎ টোটাল এত প্রাইস কিনছে তারা, যাহার নামে কাস্টমার উনি এতটা কিনছে, উনি এতটা কিনছে, এবং ইন টোটাল আপনার কত সেল হয়েছে এটাও কিন্তু কি নিচে চলে আসে। ঠিক আছে, ইন টোটাল নিচে চলে আসে। আবার এগুলাকে যদি আপনি যেমন 4টা 3টা 1টা 5টা যদি আমরা এখান থেকে বলি যে শো ভ্যালুস, সামারাইজড ভ্যালুস, সামারাইজড ভ্যালুস বাই ম্যাক্স, সামারাইজড ভ্যালুস বাই, আচ্ছা মিনিমাম অফ কোয়ান্টিটি, অর্থাৎ আপনার টোটাল যে সেলটা হয়েছে কোয়ান্টিটিতে, উনি 4টা নিছে, উনি 3টা নিছে, উনি 1টা নিছে, উনি 5টা নিছে, তো গ্র্যান্ড টোটালের জায়গায় কি শো করবে এখানে তাহলে মিনিমাম অফ কোয়ান্টিটি, অর্থাৎ সবচেয়ে কম কোনটা সেল হয়েছে, সবচেয়ে কম কত, একটা। আবার যদি এখানে আমরা বলতাম যে সামারাইজ ভ্যালুস বাই ম্যাক্সিমাম, তাহলে আবার কি দেখতে পারতাম যে যে কোয়ান্টিটিগুলো সেল হয়েছে তার মধ্যে থেকে ম্যাক্সিমাম কোনটা সেল হয়েছে, ম্যাক্সিমাম 5টা কোয়ান্টিটি কি সেল হয়েছে, ম্যাক্সিমাম 5টা কোয়ান্টিটি সেল হয়েছে। আবার আরেকটা জিনিস করা যায়, যেমন ধরেন সাম অফ প্রাইস, এটাকে সরাই দিয়ে ম্যাক্স অফ কোয়ান্টিটি দেওয়া না, এটাকে আমরা বললাম সামারাইজ ভ্যালুস বাই সাম, অর্থাৎ টোটাল কোয়ান্টিটি দেখলাম, এরপরে আবার এই কোয়ান্টিটি যেটা এটাকে আমি আবার ইয়াতে অ্যাড করলাম, ভ্যালুসে অ্যাড করলাম, একটা কি সাম অফ কোয়ান্টিটি আর একটা কি চলে আসছে সাম অফ কোয়ান্টিটি টু, সেম জিনিসই কিন্তু দেখেন সেম জিনিস দুইবার বসাইলাম। এবার এটাকে যদি আমরা বলি যে শো ভ্যালুস এস, অনেকগুলো অপশন আছে, পার্সেন্ট অফ গ্র্যান্ড টোটাল, পার্সেন্ট অফ কলাম টোটাল, পার্সেন্ট অফ রো টোটাল, এখানে যদি আমরা বলি পার্সেন্ট অফ গ্র্যান্ড টোটাল, পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল, অর্থাৎ এই যে 24টা সেল হইলো এই 24টাকে 100% ধরে কে কত অ্যামাউন্ট সেল করছে, যেমন আয়েশা 16.7% সেল করছে, হাসান 12.50% সেল করছে, ইমরান 4.17%, জাহান 20.83%। এটা আবার অনেক সময় যখন কেপিআই মেনটেন হয় যে কে কত পার্সেন্ট সেল করছে বা কে কত পার্সেন্ট রেভিনিউ করছে, কে কত পার্সেন্ট কিনছে, তখন আপনি কি ওই অ্যামাউন্ট থেকে ডিরেক্ট পার্সেন্টেজ বের করতে পারতেছেন যে এই যে 4, এই 4 কি 24-এর কত পার্সেন্ট, এই 3 এই 24-এর কত পার্সেন্ট সেল হয়েছে, এই ইন টোটাল পার্সেন্টেজগুলো যোগ করে কি হয়েছে অটোমেটিক 100% শো করে দিছে। ঠিক আছে, এটা আপনি কোয়ান্টিটির ক্ষেত্রে করতে পারেন অথবা অ্যামাউন্টের ক্ষেত্রেও করতে পারেন। যদি আমার এখানে এভাবে সাম অফ কোয়ান্টিটি এগুলো না থাকতো, যদি ধরেন আমার প্রাইস থাকতো যে আয়সা এত প্রাইস, এবং এই প্রাইসটাকে আমি আবার বসাইলাম এখানে ডুপ্লিকেট করে, এরপর এই প্রাইসটাকে আমরা বললাম যে শো ভ্যালুস অ্যাজ পার্সেন্ট অফ গ্র্যান্ড টোটাল, টোটাল ধরেন 3,17,000 টাকা আপনার সেল হয়েছে, 3,17,000, এই 3,17,000 টাকা সেলসের কত পার্সেন্ট কে কে অ্যাচিভ করছে এগুলা কিন্তু চলে আসছে, যে কে এটার কত পার্সেন্ট কন্ট্রিবিউট করেছে। ঠিক আছে, সেম ভাবে আপনি যদি এটা আবার ধরেন রিজিয়নটা যদি আমরা আবার ফিল্টারে বসাই, আমার এখানে কিছু রিজিয়ন ছিল না, রিজিয়ন কোনগুলো, এই যে ঢাকা, চিটাগং, ঢাকা, সিলেট, রাজধানী, মানে কোন কোন জেলার মধ্যে সেলগুলো হয়েছে, তো এই যে ইন টোটাল অ্যানালাইসিসটা এই জায়গায় করলাম, এটাকে যদি আমরা রিজিয়ন ওয়াইজ দেখতে চাই যে আচ্ছা ঠিক আছে টোটাল কত সেল হয়েছে এবং কত পার্সেন্ট কে সেল করছে, এটা আমি দেখব কিসে, শুধুমাত্র ঢাকায়। আচ্ছা ঢাকার অবস্থা এরকম, ঢাকায় টোটাল সেল হয়েছে কত আপনার 1,85,000 টাকা, ধরেন ঢাকার টোটাল সেলস কত 1,85,000 টাকা, এবং ঢাকায় কারা কারা সেল করছে তাদের নামগুলোই কিন্তু এখানে আছে, ঢাকার বাইরে যেগুলো ছিল ওগুলো কিন্তু এখানে নাই। আর সেম এজ আপনি যদি খুলনাতে কি অবস্থা আপনার বিজনেসের ইচ্ছা, খুলনাতে আছে কে, শুধুমাত্র একজন সোনিয়া, উনি 25,000 টাকা সেল করছে, এবং খুলনাতে যে আপনার টোটাল 25,000 টাকা সেল তার সম্পূর্ণ 100%ই কে করছে, এই সোনিয়া নামে ব্যক্তি করছে। এই দেখেন সোনিয়া নামে ব্যক্তি একটাই আছে, উনি 25,000 টাকা খুলনায় সেল করছে।
খুলনায় কিন্তু উপরে নিচে দেখেন আর নাই। তো এই জিনিসটা একটা বড় ডাটার মধ্যে যখন থাকবে তখন আপনি এখান থেকে খোঁজা যতটা সহজ হবে এখান থেকে কিন্তু তাড়াতাড়ি খুঁজতে পারবেন। ঠিক আছে, আবার যে মাল্টিপল দরকার সেম আপনি যে খুলনা এবং সিলেট এই দুইটার কি অবস্থা, আচ্ছা খুলনা এবং সিলেটে এই দুইজন সেল করছে এত এত টাকা এবং টোটাল 100%-এর 32.43% কমপ্লিট করছে এই যে ইমরান এবং 67.57% কমপ্লিট করছে কে সোনিয়া। ফিল্টার অ্যাড করে দিচ্ছে এরকম ইয়ার মতো করে রিজিয়নের মতো করে যদি আরও ক্যাটাগরি অ্যাড করতে চান, মানে যে ক্যাটাগরিটা যদি ফিল্টারে অ্যাড করে দিই, ক্যাটাগরিটা ফিল্টারে অ্যাড করে দিই, নিচে আরেকটা ক্যাটাগরি চলে আসবে, এই যে নিচে ক্যাটাগরি আরেকটা শর্টিংয়ের একটা সিস্টেম চলে আসছে। এখানে কি দেওয়া, ধরেন আমি দেখতে চাই যে ঢাকার কি অবস্থা। আচ্ছা ঢাকার মধ্যে এই কয়জন ব্যক্তি এই টাকাটা কি টোটাল সেল করছে, ঢাকার মধ্যে কি এই কয়জন ব্যক্তি টোটাল সেল করছে। আচ্ছা এখানে যদি আবার ক্যাটাগরি ওয়াইজ করতে চাই যে এই যে সেলটা করছে ঢাকার মধ্যে এই কয়জন ব্যক্তি এত টাকা সেল করছে এবং যার যার পার্সেন্টেজ, এবং এইটার মধ্যে আরেকটা ক্যাটাগরি অ্যাড করে দিলাম যে শুধুমাত্র ইলেকট্রনিক সেল করছে কত, যে এখন যে সেলসটা আসতেছে গ্র্যান্ড টোটাল, এই যে গ্র্যান্ড টোটালটা আসতেছে এটা কি শুধুমাত্র ঢাকা রিজিয়নের মধ্যে ইলেকট্রনিক্সের সেল। ঠিক আছে, শুধুমাত্র ঢাকা রিজিয়নের মধ্যে ইলেকট্রনিক্সের সেলটাই কি এখানে শো করতেছে। আরেকটা মজার জিনিস হলো যখন আমি এখানে এই টোটালে ডাবল ক্লিক করব আমার কিন্তু কি একটা মানে এই যে ফিল্ডটা আসছে এটা তো কোনো একটা ক্রাইটেরিয়া মেনটেন করে আসছে, তো এই ক্রাইটেরিয়া মেনটেন করার পর এটা তো আমার মেইন ডাটা ছিল, এই মেইন ডাটাটা এই ক্রাইটেরিয়া মেনটেন করার পর কি অবস্থায় আছে ওটা আমাকে একটা শীট আকারে তৈরি করে দিবে। ধরেন আপনি দেখলেন যে আচ্ছা ঢাকার মধ্যে ইলেকট্রনিক সেল হয়েছে কত, শুধুমাত্র ঢাকা রিজিয়নের মধ্যে শুধুমাত্র ইলেকট্রনিক্সেরই সেলসের কি অবস্থা। আচ্ছা এরা এরা সেল করছে, এখন আবার দেখা লাগতে পারে আমার যেহেতু ডেট আছে, এই যে এখানে ডেট আছে, তো আমি চাইলে এখানে ডেটটা যদি আমি কলামের মধ্যে অ্যাড করে দিতাম, কলামে না ডেটটা আমি ডেটটা যদি রো এর মধ্যে অ্যাড করে দিতাম তাহলে কিন্তু এই সেলগুলো আবার তাদের ডেট ওয়াইজ দেখাইতো, সেলগুলো কি ডেট ওয়াইজ দেখাইতো, এই যে ডিসেম্বর 1 ডিসেম্বরে এত উনি সেল করছে কোথায় অক্টোবরে, তো এগুলো এইভাবে দেখতে একটু ভেজাল মনে হয় তাই এই যে এভাবে দেখতে ভেজাল মনে হয় তাই কি করলো নতুন যে শীটটা আছে এটার মধ্যে কিন্তু সুন্দর করে সে এই যে টোটালটা 1,80,000 টাকা এটাকে কি করছে সাজায় দিছে, এই যে 1,80,000 টাকা কে কে সেল করছে, এই যে এই চারজন, এই 1 2 3 4 এই যে চারজন, এই চারজনের একদম দেখেন ডিটেলস সহ এই চারজন যে সেল করছে 1,80,000 টাকা কোন কোন প্রোডাক্ট সেল করছে, ফোন ল্যাপটপ ফোন সেল করছে, কোন ক্যাটাগরি ইলেকট্রনিক ক্যাটাগরি, কারণ এই যে এখানে তো ক্যাটাগরি বলাই আছে ইলেকট্রনিক, রিজিয়ন কোনটা হবে ঢাকা, এই যে ঢাকা সিলেক্ট করা আছে, তো ঢাকা রিজিয়নের মধ্যে ইলেকট্রনিক সেল হয়েছে এই চারজন কাস্টমার এই চারটা প্রোডাক্ট নিছে, কয়টা করে কোয়ান্টিটি নিছে এবং কত প্রাইস গেছে এবং কত কত তারিখে সেল করছে এবং তাদের অর্ডার আইডিও কিন্তু একটা রিপোর্ট আকারে চলে আসছে। এই জিনিসটাই কিন্তু আমি জাস্ট কন্ট্রোল পি দিয়ে কি প্রিন্ট করে একটা রিপোর্ট আকারে যে কোনো টাইমে শো করতে পারি, যদি কেউ জানতে চায় যে আচ্ছা অমুক ডিস্ট্রিক্টে আপনার বিজনেস যখন থাকে, ধরুন কোনো একটা অফিসে অ্যানালাইজ করতে গেলেন ওই অফিসের ঢাকা ব্রাঞ্চের মধ্যে আপনার ওই প্রোডাক্টটা কত সেল হয়েছে বা ঢাকা ব্রাঞ্চের মধ্যে ওই জিনিসটা কতটুকু লসে আছে কতটুকু প্রফিট, এই জিনিসগুলো কি ডিরেক্ট আপনি এভাবে প্রিন্ট করে শো করতে পারতেছেন। এই রিপোর্টটা যখন আপনি জমা দিবেন তখন কিন্তু সে সহজেই বুঝতে পারবে যে আচ্ছা এটা কি ঢাকার মধ্যে আপনার এই অর্ডার সেল হয়েছে, এই কয়জন কাস্টমার প্রোডাক্ট এটা এটা ক্যাটাগরি ইলেকট্রনিক কোয়ান্টিটি কয়টা করে গেছে প্রাইস কত কত করে গেছে, এগুলো মিলাইলে কিন্তু দেখবেন 1,80,000, যে 3 দুগুণ মানে 6 6 12 আর এই 3 3 6 3 6 18 1,80,000। তো আপনার এই যে ফুল ডাটাটা ছিল বড় একটা ডাটা ছিল, এই বড় ডাটাটাকে কিন্তু আপনি অ্যানালাইসিস করে একটা ছোট পর্যায়ে নিয়ে আসতে পারছেন যেখান থেকে আপনি যে কোনো কিছু বাইর করতে পারেন, কোন ডিস্ট্রিক্টে কত তারিখ, আপনি যদি তারিখ ওয়াইজও বের করতে চান, আমি যদি তারিখ ওয়াইজ বের করি এই ডেটটাকে ধরেন এটার সাথে আমি ফিল্টারে বসাই দিলাম যে আপনার কত তারিখের সেল দেখবেন, আমার ধরেন অল দিয়ে দিলাম টোটাল সেল অল, এটা অল দিয়ে দিলাম অল ক্যাটাগরির এই যে টোটাল সেল এত, এই টোটাল সেলের মধ্যে আবার যদি ডেট ওয়াইজ বলে দেন যে আচ্ছা 6 তারিখের সেল কোনটা, 6 তারিখে ইমরান সেল করছে 12,000 টাকার 100%, মানে 100% মানে 12,000 টাকা পুরোটাই সেই সেল করছে ওই 6 তারিখের।
ঠিক আছে। আর এই যে ফিল্টার বসানো হয়, এই যে ফিল্টার, এই ফিল্টারের সেকেন্ড, এই ফিল্টারের আরেকটা সুন্দর পদ্ধতি আছে, দাঁড়ান, এটার আরেকটা সুন্দর পদ্ধতি আছে। যেমন কাস্টমার বসাইলাম, কাস্টমারের সাথে ধরেন প্রোডাক্ট অ্যাড করে দিলাম, প্রোডাক্ট না, কোয়ান্টিটি, প্রাইস, অর্ডার আইডি, এরকম ধরেন বসাইলেন যে কিছু কাস্টমার নেম, কাস্টমার সাম অফ কোয়ান্টিটি, তারপর তাদের সাম অফ প্রাইস এবং তাদের অর্ডার আইডি। এইবার এই জিনিসটা আপনি যখন একটু আগে যখন আমরা ফিল্টার করছিলাম, উপর থেকে ফিল্টার করা লাগছে ছোট ছোট করে, যে ক্যাটাগরি থেকে আমি কি ঢাকার মধ্যে দেখতে চাই, নাকি আবার শুধু ওই যে ইলেকট্রনিক ক্যাটাগরি, নাকি অন্য কোনো ক্যাটাগরি দেখব, এভাবে অ্যানালাইসিস করা লাগছে। এই অ্যানালাইসিসটা আরেকটু সহজভাবে করার জন্য এই পিভট টেবিলে ক্লিক করার পর এই যে অ্যানালাইজ লেখা আছে, মানে অ্যানালাইজ করার জন্য আলাদা একটা ট্যাবই দিছে যে অ্যানালাইজ। এই অ্যানালাইসের মধ্যে দুইটা জিনিস পাবেন, একটা হলো ইনসার্ট স্লাইসার, আরেকটা হলো ইনসার্ট টাইমলাইন। ঠিক আছে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, একটা হলো স্লাইসার আর একটা হলো টাইমলাইন। তো স্লাইসার মূলত ইউজ হয় যখন আমরা এই যে ফিল্টারটা করব, একটু আগে যে ফিল্টারগুলো করছি কি কিসের ভিত্তিতে, যেমন ঢাকা জেলার ভিত্তিতে, যে ঢাকার মধ্যে কোনগুলো আছে, খুলনার মধ্যে কোনগুলো আছে, আবার ধরেন অ্যানালাইসিস করলাম কিসের জন্য, ইলেকট্রনিক্স, মানে ক্যাটাগরি কি কি হবে। তো এগুলা কি মূলত টেক্সট, কোনো একটা টেক্সট বা কোনো একটা আইটেম, এই আইটেমের ভিত্তিতে অ্যানালাইজ করছি। তো যখন আপনি আইটেমের ভিত্তিতে অ্যানালাইজ করবেন তখন আপনি ইউজ করবেন স্লাইসার। ঠিক আছে, তখন আপনি ইউজ করবেন স্লাইসার। আর যখন ডেট ওয়াইজ থাকে, যে 7 তারিখের, 8 তারিখের, 9 তারিখের, বা একটু থাকতে পারে না যে এই সপ্তাহ বা এই মাস, এই মাসের মধ্যে কত সেল হইলো, এইগুলা, এই টাইপের টাইম রিলেটেড, ডেট রিলেটেড কোনো অ্যানালাইসিস করতে চাইলে ইউজ হয় কি, ইনসার্ট টাইমলাইন। আমরা ধরেন এখানে একটা স্লাইসার ইনসার্ট করি, যে ইনসার্ট স্লাইসার। তো স্লাইসারটা হলো কি, ওই যে ফিল্টার যেটা, ওইটাই মূলত স্লাইসার। ঠিক আছে, একটু সুন্দর দেখতে ফিল্টার আর কি, এই জন্য এটাকে বলা হয়েছে স্লাইসার। ধরেন আমরা কিসের ভিত্তিতে ফিল্টার করব, ধরেন ক্যাটাগরি। ঠিক আছে, ধরেন ক্যাটাগরি, এই দেখেন আপনাকে কি একটা স্লাইসার, এই যে জিনিসটা, এই জিনিসটার নাম হলো স্লাইসার, একটা স্লাইসার দিয়ে দিছে। এটাকে ছোট করে নিয়ে এতগুলো দরকার নেই, দুইটা আছে মাত্র ক্যাটাগরি। ক্যাটাগরি কয়টা আছে, দুইটা। এটাকে আমরা একটু এক জায়গায় এরকম অল্টার ধরে বসায় নিলাম। এরপর আমি ধরেন আরও একটা স্লাইসার অ্যাড করব, পিভট টেবিলে ক্লিক করার পর অ্যানালাইসিস, ইনসার্ট স্লাইসার, আরটা কি ছিল যেন, রিজিয়ন। ঠিক আছে, রিজিয়ন, এই যে রিজিয়নগুলা কি দিয়ে দিয়েছে, ক্যাটাগরি, আরেকটা বসাইলাম কি, রিজিয়ন। ঠিক আছে, এখন কিন্তু আপনি উপরের ওই ফিল্টার থেকে না গিয়ে জাস্ট এখান থেকে আমার ইলেকট্রনিক ক্যাটাগরিক্সে চিটাগংয়ে কত সেল, আমার ঢাকার মধ্যে কত সেল, রাজশাহীতে কত সেল, খুলনাতে খালি। কেন খুলনাতে খালি, কারণ খুলনাতে ইলেকট্রনিক সেল মানে ক্যাটাগরির কোনো সেলস হয়তো বা নাই। দেখি তো খুলনা, এই যে খুলনাতে কি ফার্নিচার, খুলনাতে ইলেকট্রনিক্সের কোনো সেলস নাই। এশিট, এশিটের দরকার নাই, এশিট করে দেই। খুলনাতে কি ইলেকট্রনিক্সের কোনো সেলস নাই। আবার ধরেন এমন হলো যে রাজশাহীতে, হ্যাঁ রাজশাহীতে আছে। আবার যদি ফার্নিচার দরকার হয়, ফার্নিচার আছে কোথায়, চিটাগংয়ে ফার্নিচার একজন একটা কাস্টমার আছে, ঢাকাতে ফার্নিচারের একটা, খুলনাতে ফার্নিচার একটা, সিলেটে ফার্নিচার একটা, রাজশাহীতে ফার্নিচার নাই। রাজশাহীতে আছে কি ইলেকট্রনিক্স। বুঝতে পারছেন? আবার যদি মাল্টিপল সিলেক্ট করা লাগে, এখানে একটা অপশন আছে ছোট, এই যে এটা, এটার নাম হলো মাল্টি সিলেক্ট। মাল্টি সিলেক্ট চেক মার্ক করে আপনি দুইটাই সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, মাল্টি সিলেক্ট চেক করে আপনি দুইটাই সিলেক্ট করতে পারেন, অথবা মাল্টি সিলেক্ট চেক মার্ক করে এখান থেকে এখানেও আছে মাল্টি সিলেক্ট, মাল্টি সিলেক্ট চেক করে একাধিক রিজিয়ন, যেমন ঢাকা এবং রাজশাহী, ঢাকা এবং রাজশাহী এই দুইটা রিজিয়নের মধ্যে আপনার ইলেকট্রনিক্স ক্যাটাগরির কি কি সেল আছে, এই দুইটা মানে ঢাকা এবং রাজশাহীর মধ্যে ফার্নিচারের কি সেল আছে, ঢাকা এবং রাজশাহী দুইটার মধ্যে কি ফার্নিচারে জাস্ট একটা সেল আছে। এরপর আপনার যদি চিটাগং খুলনা
কি কি সিলেক্ট আছে? চিটাগং, ঢাকা, খুলনা এবং রাজশাহী, এই চারটা। হ্যাঁ, না মনে হয় স্যার, না। ডাউনলোড দিতেছেন? আচ্ছা সরি, কই জানো, আচ্ছা এই যে এখানে, এখানে চিটাগং, ঢাকা, খুলনা এবং রাজশাহী, এই চারটা রিজিয়নের মধ্যে ধরেন আপনার ফার্নিচারের কি সেল আছে, ইলেকট্রনিক্সের কি সেল আছে, অথবা মাল্টি সিলেক্ট অন করে ইলেকট্রনিক্স এবং ফার্নিচার দুইটারই কি পরিমাণ সেল আছে, এগুলো আপনি অ্যানালাইজ করতে পারেন। বুঝতে পারছেন? এভাবে চেক করা যায়। তো এই যে বড় ডাটাটা, এটা কি এখন আপনি জাস্ট দুইটা বাটনে ক্লিক করে করে আপনি দেখতে পাবেন যে ঢাকার কত সেল আছে, ইয়ার কত সেল আছে। একটা ড্যাশবোর্ড কিন্তু এভাবেই তৈরি করে, আমাদের একটা ক্লাস আছে ড্যাশবোর্ডের, নেক্সট ক্লাস না নেক্সট ক্লাসের পরের ক্লাস মনে হয়। ড্যাশবোর্ড কিন্তু এইভাবে স্লাইসার আর ইয়া দিয়ে টাইমলাইন দিয়ে তৈরি করে, ড্যাশবোর্ড তৈরি করা যায় সুন্দর করে, অনেকগুলা পিভট টেবিল, অনেকগুলা পিভট চার্ট নিয়ে। ঠিক আছে, এরপরে এগুলো তো হলো স্লাইসার। আরেকটা জিনিস ছিল, আচ্ছা অ্যানালাইজ ট্যাবটা কিন্তু নরমালি থাকে না, ঠিক আছে, অনেকে আবার দেখবেন খুঁজবেন যে অ্যানালাইজ ট্যাব তো স্যার নাই। অ্যানালাইজ ট্যাব আনার জন্য কিন্তু আগে টেবিলে সিলেক্ট করা লাগে, তাহলে অ্যানালাইজ ট্যাবটা আসে। ঠিক আছে, পিভট টেবিলটা সিলেক্ট করলে অ্যানালাইজ ট্যাবটা আসে। তো এরপরে কি ছিল? ইনসার্ট টাইমলাইন। ঠিক আছে, একটা ছিল আমাদের কি স্লাইসার, আরেকটা হলো কি টাইমলাইন। টাইমলাইনের কাজ মূলত ওই যে বললাম ডেট রিলেটেড কাজ করা। তো যদি আপনি টাইমলাইন ইউজ করতে চান, এবং টাইমলাইন শুধুমাত্র তখনই ইউজ করা যায় যখন আপনার যে ডাটাটা, এই যে মেইন ডাটাটা, এই যে মেইন ডাটাটা, এই মেইন ডাটার মধ্যে এরকম ডেট বা তারিখের কোনো ফিল্ড থাকবে। ঠিক আছে, যখন মাত্র তারিখের কোনো ফিল্ড থাকবে তখনই একমাত্র আপনি ওই টাইমলাইন ইউজ করতে পারবেন, তারিখ ছাড়া টাইমলাইন ইউজ করা যায় না। ঠিক আছে, তখন দেখবেন যে টাইমলাইনে গেলে কোনো ফিল্ড শো করতেছে না। এখন যেমন আমার এখানে ডেট নামে একটা ফিল্ড আছে, এই যে ডেট নামে, এই জন্য আমি অ্যানালাইসে গেলে ইনসার্ট টাইমলাইন, এই যে ডেট নামে একটা কি অপশন পাইতেছি, নাহলে এটা পাবেন না যদি আপনার ডাটার মধ্যে ডেট নামে কোনো ফিল্ড, তারিখ ফিল্ড না থাকে। ঠিক আছে, এটাকে দিলাম ওকে। তো ডেট ফিল্ডের কাজ হলো তারিখ নিয়ে কাজ করা। ঠিক আছে, এটাকে কি করি, এটাকে আরো ছোট করে এটা নিচে বসায় দিই। এই যে একটা ডেটের টাইমলাইন দিল, এখানে কিন্তু আমি তারিখ ওয়াইজ আমার এখানে সেলস কত আছে, এটা 1/1/25, 3/1/25, 5/1/25, মানে 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ এরকম ভাবে বসানো আছে। তো এখান থেকে আমি যদি স্পেসিফিক কোনো একটা ইয়ে দেখতে চাই, যেমন মান্থস, এটাকে মান্থ ওয়াইজ যদি দেখতে চাই, বা ইয়ার ওয়াইজ, ইয়ার ওয়াইজ দিলে পুরাটাই দেখাবে 2025 সাল, পুরাটাই তো 25 সালের সেল। ইয়ার ওয়াইজ দিয়ে লাভ নাই, যদি কোয়ার্টার ওয়াইজ দেখতে চান তাও পারেন, Q1, Q2, Q3। Q1, Q2, Q3 বলতে বোঝায় মূলত ওই এক বছরকে 4 ভাগে ভাগ করে। ঠিক আছে, এক বছরকে কি 4 ভাগে ভাগ করে, অর্থাৎ 12 মাসকে 3 মাস করে 4 ভাগে ভাগ করে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তার মানে Q1 মানে কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অর্থাৎ থার্ড কোয়ার্টার মানে তাহলে কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে আপনার কি পরিমাণ সেল, এটা আপনি কোয়ার্টার দিয়ে বের করতে পারেন। অথবা যদি মান্থ ওয়াইজ দেখতে চান, মে মাসের সেল আছে নাই, জুন মাসে সেল নাই, জুলাই মাসে সেল নাই, আগস্টে আছে, সেপ্টেম্বরে আছে, অক্টোবরে আছে নাই, নভেম্বরে, ডিসেম্বরে, নভেম্বরে আছে, ডিসেম্বরে আছে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে, মার্চ, এপ্রিল, মে। ও আচ্ছা, রিজিয়ন অফ করা, রিজিয়ন সবগুলো সিলেক্ট করা নাই, এই জন্য অল্প কিছু দেখাইতেছে। আমি তো বলি সেল বাকি কোথায় গেল, এখানে সবগুলা সিলেক্ট করে দিছি। ঠিক আছে, এখন কিন্তু চেক করতে পারেন যে প্রতি মাসে কি একটা করে সেল আছে। আবার যদি একটা লং টার্ম দেখতে চান, যেমন মার্চ থেকে শুরু করে এপ্রিল, মে, জুন, জুলাই, এতটুকু কত, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই 1 2 3 4 5, এই 5 মাসের আপনার সেলসের কি অবস্থা উপর লিখে দিছে দেখেন, মার্চ থেকে জুলাই 25, এই টাইমটা, এই টাইমের মধ্যে আপনার
ডাটার মধ্যে সেলসের কি অবস্থা এগুলা দেখার জন্য আপনি এভাবে সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, এখানেও একটা বাটন আছে, এটা কি ক্লিয়ার ফিল্টার। ক্লিয়ার ফিল্টার করলে একদম সব ডাটা চলে আসবে, পুরোটাই চলে আসবে একদম 25 জানুয়ারি থেকে 25 মার্চ পর্যন্ত। এরপর যদি আপনি স্পেসিফিক ডেট ওয়াইজ দেখতে চান, স্পেসিফিক ডেট ওয়াইজ দেখতে চান, যেমন আপনি সেপ্টেম্বর মাসের 14 তারিখে সেল নাই, 15 তারিখে সেল নাই, 16 তারিখে সেল নাই, 17 তারিখে সেল নাই, সেল আছে কোথায়? সেল আছে মনে হয় আপনার 1 তারিখের এখানে। আচ্ছা 1 তারিখ, অর্থাৎ কি সেপ্টেম্বরের 1 তারিখ অথবা 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, ধরেন 1 থেকে 7, সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই এক সপ্তাহে আপনার সেল কত? জাস্ট একটা, একজন কাস্টমার, সোনিয়া একজন কাস্টমার দুইটা কোয়ান্টিটি সেল করছে, তার কত প্রাইসে সেল করছে? 25,000 টাকা। অর্ডার আইডি কত? 1007। তো এইভাবে আপনি কোনো ক্যাটাগরি ভিত্তিক, কোনো রিজিয়ন ভিত্তিক, অন্য কোনো ক্যাটাগরি ভিত্তিক অ্যানালাইজ করতে পারেন, এবং চাইলে টাইমলাইন দিয়ে সাথে আপনি টেক্সট, মানে কি বলে টেক্সট না সরি, মানে টাইমলাইন দিয়ে ডেট ওয়াইজ দিয়ে আপনি অ্যানালাইজ করতে পারেন যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কীরকম অবস্থা। জি সাইফুল স্যার বলেন। হ্যাঁ সরি স্যার, ক্লাসের মধ্যে একটু ইন্টারফেয়ার করলাম। না বলেন সমস্যা। আচ্ছা স্যার, একটু এক্সেল শিটটাতে একটু জান না স্যার। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আমি কিছুদিন আগে একটা কোম্পানিতে গিয়েছিলাম, তো সেক্ষেত্রে সাপোজ টু একটা মাস্টার লিস্ট দিয়েছি আর কি। হ্যাঁ, প্রথমে একটা মাস্টার লিস্ট দিয়েছে যেখানে আপনার অ্যারাউন্ড 50 জন মানুষের নাম ছিল, সাথে তাদের বোনাসের একটা শীট ছিল। তো তাদের যে ক্রাইটেরিয়া ছিল স্যার, সেই ক্ষেত্রে এটা কি পিভটের মাধ্যমে করা যাবে কিনা আমি সেটা জানতে চাচ্ছিলাম কি। ওই যে মানে সিরিয়াল নাম্বার যেটা ছিল, হ্যাঁ, সিরিয়াল নাম্বারটা অনুযায়ী প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল শীট হবে, সিরিয়াল নাম্বারটাও ইন্ডিভিজুয়াল শীটে থাকবে। ধরেন মাস্টার শীটে 1 নম্বরে ছিল মিস্টার এক্স, পরে ইন্ডিভিজুয়াল 1 নম্বরে আপনার মিস্টার এক্স এর 1 নম্বরে থাকবে, এবং শীটে আবার রিনেম থাকবে ওই যে মিস্টার এক্স। এটা আর কি, এটা কিভাবে পসিবল? মানে নতুন নতুন শীট ক্রিয়েট হবে? হ্যাঁ হ্যাঁ। না না, ওটা পিভট টেবিল দিয়ে না। ওটা স্যার তাহলে কোন ফরম্যাটে হয়? এটা ফর্মুলা কি? ওটা পিভট টেবিল থেকে না, ওটা হলো জাস্ট আপনার যদি নাম ওয়াইজ না হয়, কারণ ডিরেক্ট নেম ধরে কিন্তু আসে না, আপনাকে অবশ্যই কোনো একটা কোয়ান্টিটি বা হ্যাঁ যদি আইডি থাকে তখন আবার হইতে পারে সম্ভবত। যদি আইডি থাকে, যেমন এই যে কোয়ান্টিটি যদি থাকে, তখন কিন্তু দেখেন ওনার যেই দুটা কোয়ান্টিটি, এটার কিন্তু ফুল একটা আলাদা শীট চলে আসে। মানে কোয়ান্টিটি বলতে যে কোনো নাম্বার টাইপ, যেমন এই যে অর্ডার আইডি ওয়াইজ। আমার যদি এখানে আরো কিছু অর্ডার আইডি থাকতো, না এরকম আমি একটা কোম্পানিতে জব করেছি, সেখানেও কিন্তু এরকম একটা ইয়ে করছিল, কিন্তু আমি আসলে আমাদের এইচআর থেকে জিনিসটা আসলে শিখতে পারিনি বা বুঝতে পারিনি, ও সে বুঝে বলতে পারিনি আমাকে, কিন্তু এরকম একটা শীট দেখেছি আমি এখানে। যদি অর্ডার আইডি অনুযায়ী থাকে না ইউনিক আইডি গুলা, যে নাম্বার আইডি, রোল আইডি বা কাস্টমার আইডি বা এমপ্লয়ি আইডি, ওইগুলা ধরে যদি আপনি এরকম ক্রিয়েট করেন তাহলে কিন্তু ফুল একটা নতুন শীট ক্রিয়েট করে দিবে। এটাই না এই যে ধর সাপোজ টু বি ধরেন মিস্টার এক্স এর সিরিয়াল নাম্বার 1, তো আপনার পরে এই যে এটা হ্যাঁ, পরে এই যে এখানে এই যে এখানে হাসান এগুলোর শীট 8 এ এখানে ইমরান লেখাটা চলে আসবে, ঠিক আছে? অটোমেটিকলি এখানে নামগুলো চলে আসে। এগুলো তো অটোমেটিক আসছে না, আপনার এখানে তো শীট 7 শীট 8 এভাবে লেখা, অর্থাৎ ফর্মুলা অনুযায়ী মাস্টার লিস্টের সাথে আপনার চলে আসবে। হ্যাঁ, শীটের সাথে নামগুলো চলে আসবে। আচ্ছা আমি চেক করব না তাহলে এটা, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তো এখান থেকে এগুলা ডিলিট করে দেই। আচ্ছা এই ছিল পিভট টেবিল আমাদের। আচ্ছা পিভট টেবিলের মধ্যে আবার এই যে টেবিলগুলা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, এখানে যে টেবিলগুলো ক্রিয়েট হয়েছে, এই টেবিলের ভিত্তিতে নর্মালি যে চার্টগুলো তৈরি করছে, ওটা তো আমার ফুল যে ডাটা ছিল, ফুল যে ডাটাটা, এই মেইন ডাটার ভিত্তিতে আমার একটা চার্ট তৈরি হয়েছিল।
ওই চার্টকে কি আমরা অ্যানালাইজ করতে পারতাম না, কিন্তু এখানে যেহেতু এই ডাটাগুলোকে আমরা অ্যানালাইজ করতে পারতেছি এই ডাটাটাকে, তো এই ডাটার ভিত্তিতে আমরা যদি চার্ট তৈরি করি তখন ওই চার্টকে কিন্তু আমরা অ্যানালাইজ করতে পারি। যেমন ধরেন এই চার্টের উপর জাস্ট মাউস রেখা এই যে অ্যানালাইজ থেকে, এটা কিন্তু আমার ওই ইনসার্ট যে চার্ট ছিল রিকমেন্ডেড চার্ট ওইটা না, এই চার্ট হলো আমার অ্যানালাইজ ট্যাবের মধ্যে, ঠিক আছে। এই চার্ট হলো আমার অ্যানালাইজ ট্যাবের মধ্যে পিভট চার্ট, ঠিক আছে। নর্মাল চার্ট একটা, আরেকটা হলো কি পিভট চার্ট। পিভট চার্টের মধ্যে ওই চার্টগুলাই থাকে, বাট এইগুলাকে এই যে স্লাইসার এবং টাইমলাইন এই দুইটা দিয়ে অ্যানালাইজ করা যায়, ঠিক আছে। স্লাইসার এবং টাইমলাইন এই দুইটা জিনিস দিয়ে অ্যানালাইজ করা যায়। ধরুন এই ডাটার ভিত্তিতে আমরা যদি একটা লাইন চার্ট বা এরকম একটা বার চার্ট ক্রিয়েট করি, চার্ট ক্রিয়েট করি, রাখার জায়গা কই, তো এই পাশে জায়গা আছে, এগুলাকে এই পাশে নিয়ে আসি, এগুলাকে আরেকটু ছোট ছোট করে দিলাম স্লাইসারগুলোকে। এরকম চার্টটাকে পাশে বসায় নিলাম। তো এখান থেকে কিন্তু আপনি এই যে চার্টটা আসছে এই চার্টের মধ্যেও আপনি সেম ডাটা যেভাবে অ্যানালাইজ করতে পারছেন, এই চার্টটাকেও আপনি শুধুমাত্র ধরেন ইলেকট্রনিক্সের মধ্যে বা শুধু ফার্নিচারের মধ্যে, শুধু ইলেকট্রনিক্সের এখন যে সেলগুলা দেখাইতেছে এই যে সাম অফ প্রাইস, এই প্রাইসগুলা কিন্তু শুধুমাত্র কিসের, ইলেকট্রনিক্সের, এগুলা শুধুমাত্র ইলেকট্রনিক্সের। আবার এই যে ফার্নিচার দিলে এই যে এখন যে ডাটাগুলো দেখাইতেছে এগুলা কিসের, এগুলা ফার্নিচারের, ফার্নিচারের সাম অফ প্রাইস, ঠিক আছে, ফার্নিচারের সাম অফ প্রাইস। তারপর আছে ধরেন আপনার ইয়া ওয়াইজ যদি দেখতে চান, ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি দেখতে চান, যে ঢাকা সিটির মধ্যে, ঢাকা সিটির মধ্যে হাসান, ইমরান, করিম, সোনিয়া, এগুলা শুধুমাত্র কোথায়, আচ্ছা এগুলো ঢাকা সিটি না, এটা অন করা, এই যে ঢাকা সিটি। এখন যেগুলো দেখতেছি এগুলো শুধুমাত্র কিসের, ঢাকা সিটির মধ্যে। তারপর খুলনা, রাজশাহী, সিলেট, চিটাগং, চিটাগংয়ে দুইজন আছে। এই যে ডাটাগুলো, এই যে চার্টগুলো, এই চার্টগুলো কিন্তু নর্মাল চার্টের মতো অ্যানালাইজ করা যায় না, মানে নর্মাল চার্টগুলো কিন্তু এভাবে অ্যানালাইজ করতে পারতাম না, বাট এই চার্টগুলোকে কি করতে পারি আমরা, এই বাটনগুলো দিয়ে অ্যানালাইজ করতে পারি। মাল্টিপল ডিস্ট্রিক্ট যদি দেখতে চান এখান থেকে যে মাল্টি সিলেক্ট অন করে চিটাগং, ঢাকা, এখন যে ডাটাগুলো দেখতেছেন এটা কিসের, এটা হলো আমার চিটাগং এবং ঢাকা এই দুইটা রিজিয়নের মধ্যে আমার ইলেকট্রনিক এবং ফার্নিচারের সেল কীরকম এটা দেখাইতেছে। আবার যখন এটার সাথে সিলেক্টেড করে দিলাম, সিলেক্ট সহ অ্যাড হয়ে যাবে। আবার সেমভাবে এটাকেও যদি টাইম লাইন ওয়াইজ দেখতে চাই, ধরুন এটাকে কোয়ার্টার করে দিলাম, বছরের প্রথম 3 মাসের আমার সেলসের অবস্থা কীরকম, পরের 3 মাস এরকম, পরের 3 মাস এরকম, লাস্টের 3 মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এরকম, ঠিক আছে। এটাকে বলা হয়েছে পিভট চার্ট। এই পিভট চার্ট এবং স্লাইসার এবং টাইমলাইন এগুলাকে মিলাইয়েই একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করা হয়, ঠিক আছে। এগুলাকে মিলে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করা হয়। এই ছিল আমাদের পিভট টেবিল। এরপরে ধরেন পিভট টেবিল আশা করি এগুলো ইউজ করতে পারবেন এখন। এরপরে আমরা যখন কোনো একটা শীটের ডাটা বসাই, নতুন একটা শীট নিয়ে নিই, ঠিক আছে, নতুন একটা শীট নিয়ে নিই, এর মধ্যে আমরা যখন ডাটা বসাই, ঠিক আছে, অনেক টাইপের ডাটা থাকতে পারে, অর্ডার আইডি থাকতে পারে, কাস্টমার নেম থাকতে পারে, কোয়ান্টিটি থাকতে পারে, নাম্বার টাইপের ডাটা, এরকম ডেট থাকতে পারে, বিভিন্ন টাইপের ডাটা কি থাকতে পারে। তো এই ডাটাগুলো যখন এন্ট্রি দেওয়া হয়, ঠিক আছে, ডাটাগুলো যখন এন্ট্রি দেওয়া হয় তখন ডাটাগুলোকে যদি ভ্যালিডেশন করা যায়, ঠিক আছে, ভ্যালিডেশন করা যায়। ভ্যালিডেশন মানে কি, আমরা যদি যেমন অনেক সময় কিছু কোনো জায়গায় পাসওয়ার্ড দেই না, যে ফেসবুকের পাসওয়ার্ড বা কোনো জায়গায় পাসওয়ার্ড দেই, তখন আমাদের কিন্তু বারবার একটা শর্ত দিয়ে দেয় যে না একটা বড় হাতের অক্ষর লাগবে, একটা ছোট হাতের অক্ষর লাগবে, একটা নাম্বার লাগবে, একটা স্পেশাল ক্যারেক্টার লাগবে। এগুলো না হইলে পাসওয়ার্ডটা নিতে চায় না। যখন দেখে যে না সবগুলা ক্রাইটেরিয়া ম্যাচ হয়েছে তখনই পাসওয়ার্ডটা সে নেয়। সেমভাবে আমাদের এই যে সেলগুলা, এই সেলগুলোর মধ্যে আমরা এখন চাইলে যে কোনো টাইপের ডাটা কিন্তু কি দিতে পারি। আমরা এটা একটু বড় করে নিই। আমরা এখানে
লেখা বসাইলাম নিয়ে নিছে, নাম্বার বসাইলাম যে কোনো নিয়ে নিছে, কোনো একটা তারিখ বসাইলাম নিয়ে নিছে, যে কোনো কিছু কি নিয়ে নিতেছে। বাট এমন হইলে কি হয়, এমন হইলে অনেক সময় ডাটা বসানোতে ভুল হইতে পারে, ডাটা বসানোতে কি হইতে পারে, ভুল হইতে পারে। ওই ভুলটা যাতে না হয় এই জন্য এই ডাটাগুলাকে কি করা হয়, অনেক সময়, সব সময় করা হয় না, ক্ষেত্র বিশেষে ভ্যালিডেট করে দেওয়া হয়। ভ্যালিডেটটা কীরকম, ধরেন এই যে আমার এই জায়গাটা এ, এ যেই কলামটা আছে, এ নামক যেই কলামটা আছে, এটাকে আমি ধরেন বললাম যে আইডি, এখানে কি থাকবে, এখানে আমার আইডি থাকবে, বোল্ড করে একটু বড় করে দিই। ধরেন এই কলামের মধ্যে আমার আইডি থাকবে, অর্থাৎ এখানে যে সিরিয়াল নাম্বার বসবে, কোনো কি টেক্সট বসবে না। তো আপনি এখানে ধরেন 1 2 3 4 ভুলে এরকম একটা কিছু পড়ে গেল, প্রবলেম না, এটা যদি চোখে পড়ে তাহলে ভালো, যদি চোখে না পড়ে হঠাৎ করে তাহলে কিন্তু এই ডাটাটাই রয়ে যাবে। তো এটা যাতে না হয় এই জন্য ধরেন এই কলামটাকে সিলেক্ট করে আমরা যাব ডাটার মধ্যে, ঠিক আছে, কলামটা সিলেক্ট করে ডাটা, এই ডাটার মধ্যে দেখবেন ডাটা ভ্যালিডেশন নামে একটা অপশন দেওয়া আছে, পিক ফ্রম এ লিস্ট অফ রুলস টু লিমিট দ্য টাইপ অফ ডাটা দ্যাট ক্যান বি এন্টার্ড ইন এ সেল, যে কি টাইপের ডাটা শুধুমাত্র আপনি সেলের মধ্যে কি করতে পারেন, এন্ট্রি দিতে পারেন। তো এখানে কিছু অপশন দেওয়া আছে, সেটিংস, ইনপুট মেসেজ, ইরর অ্যালার্ট। সেটিংসের কাজ হলো আপনার এখানে ভ্যালিডেশন ক্রাইটেরিয়াটা দেওয়া, কি শর্তটা আপনি দিতে চান। এখানে বাই ডিফল্ট কি দেওয়া থাকে, এনি ভ্যালু, যেহেতু বাই ডিফল্ট এনি ভ্যালু দেওয়া থাকে এই জন্যই কিন্তু আমরা যে কোনো টাইপের ডাটা সেলের মধ্যে বসাইতে পারি। এখন ধরেন আমরা এটা এনি ভ্যালু থেকে আমরা এটাকে কনভার্ট করে বলবো হোল নাম্বার, ঠিক আছে, এটাকে বলবো কি হোল নাম্বার, অর্থাৎ কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। এরপরে আপনি চাইলে ওকে করে দিতে পারেন, অথবা আবার একটা রেঞ্জও সিলেক্ট করে দিতে পারেন, যদি আপনি কোনো রেঞ্জ সিলেক্ট না করে জাস্ট ওকে করে দেন। আচ্ছা, ইউ মাস্ট এন্টার এ ম্যাক্সিমাম মিনিমাম, এখানে আমরা ধরেন 0 থেকে 1000 দিয়ে দিলাম, 0 থেকে 1000 দিয়ে দিলাম। এখন কিন্তু যেহেতু আমার এই কলামটা কিভাবে ভ্যালিডেট করা, এখানে শুধুমাত্র হোল নাম্বার থাকবে 0 থেকে 1000 পর্যন্ত। এখন আমি এখানে যদি বলি যে 1 2 3 4 5, কোনো সমস্যা নেই, ইন কেস আমি কোনো একটা টেক্সট ভুলে বসায় দিলাম তখনই কিন্তু আমাকে কি দিবে, একটা এরর দিবে, দিস ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন্ড ফর দিস সেল, ঠিক আছে। আমি যদি কোনো টেক্সট দেই বা স্পেশাল ক্যারেক্টার দেই সে কি এটা নিবে না, যখন আমি নাম্বার দিব তখনই কি এটা নিবে। আবার যদি এমনও হয় যে আমার ডাটার লিমিটেশন কত দেওয়া ছিল 0 থেকে 1000, আমি ইনকেস 1000 বসাইলাম, সমস্যা নেই, ইনকেস আমি 1000-এর বেশি একটা ডাটা বসাই দিলাম তখনও কিন্তু আমাকে এরর দিবে যে দিস ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ফর ডিফাইন সেল, ঠিক আছে। এটা যে কোনো টাইপের ভ্যালিডেশন হইতে পারে, আমরা ওখানে বিটুইন বলছিলাম, ওইখানে আবার আপনি এমনও হইতে পারে যে ইকুয়াল টু, আবার হইতে পারে নট ইকুয়াল টু, আবার হইতে পারে গ্রেটার দেন, দেন যদি বলি গ্রেটার দেন 100, অর্থাৎ শুধুমাত্র 100-র বেশি যে নাম্বারগুলো ওই নাম্বারগুলোই সে এখানে কি করবে, অ্যালাউ করবে। এখন আমি এগুলাকে ডিলিট করে যদি বসাই যে 41, নিবে না, কারণ কি শুধুমাত্র 100-এর বেশি যে ডাটাটা আছে সেই ডাটাগুলাই সে একমাত্র এখানে কি করবে, এন্ট্রি নিবে, শুধুমাত্র সেই ডাটাগুলো এখানে এন্ট্রি নিবে। সেম ভাবে আপনি যদি কোনো মার্ক বসাইতে চান, মার্কস নিবে না, কারণ আমি এটাকে কপি করে আনছিলাম তো এখানে হোল নাম্বার দেওয়া ছিল না, এজন্য আমি এখানে চাইলে নতুন কোনো ডাটা ইনসার্ট করতে পারবো না, ঠিক আছে। এটাকে যখন আমি টান দিয়ে নিছি এটার উপরে যেই ফরম্যাটিংটা ছিল মানে ডাটা ভ্যালিডেশনটা ছিল ওই ডাটা ভ্যালিডেশনটাও কিন্তু B1 এর মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি নতুন করে এখানে যদি কোনো টেক্সট দেই সেটাকে নিবে না, ঠিক আছে। এজন্য আমার এটাকে হোম থেকে ক্লিয়ার ফরম্যাটস করে নিতে হবে, আচ্ছা। ভ্যালিডেশন রয়ে গেছে, ভ্যালিডেশন সরানোর জন্য আমাকে আবার ম্যানুয়ালি কি করতে হবে, ডাটার মধ্যে গিয়ে ডাটা ভ্যালিডেশন এনি ভ্যালু করে নিতে হবে। এখানে ধরেন আমি বললাম যে মার্কস,
ঠিক আছে, এখানে বললাম যে মার্কসের মধ্যে কি টাইপের ডাটা থাকে, যেমন 0 থেকে 100 ভিতরে হইতে হবে, 0 থেকে 100 ভিতরে হইতে হবে, এই টাইপের ডাটার জন্য সেম ভাবে ডাটায় যাবেন, ডাটা ভ্যালিডেশন এনি ভ্যালু হোল নাম্বার বিটুইন 0 টু কত 100, 0 টু 100। এখন কিন্তু কেউ চাইলে আর এখানে 0 বা 100 এর বাহিরে, 0 থেকে 100 পর্যন্ত এই রেঞ্জের বাহিরে কোনো নাম্বার সে বসাইতে পারবে না। যদি বলি 40, আচ্ছা এই যে বেশি হলে কি আর নিবে না। এটা শুধুমাত্র নাম্বারের ক্ষেত্রে না, এমন মানে নাম্বারের ক্ষেত্রে যে এমন না, এখানে আরও কোনো অপশন আছে, যেমন ডেসিমাল দশমিক নাম্বার যদি বসাইতে চান তাও বসাইতে পারবেন। যদি আপনি লিস্ট তৈরি করতে চান, লিস্টের একটা মজার বিষয় আছে এখানে, আমরা যদি কোনো একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাই, কোনো একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাই, তার জন্য ধরেন আমি এখানে একটা ড্রপ ডাউন বানাবো, এখানে একটা ড্রপ ডাউন বানাবো, এবং কি দিয়ে ড্রপ ডাউন বানাবো, এই যে কাস্টমারের নেমগুলো, এটা দিয়ে আমি এখানে একটা ড্রপ ডাউন বানাবো। তার জন্য আমার এখানে এই সেলটা সিলেক্ট করে বলতে হবে ডাটা ভ্যালিডেশন এনি ভ্যালু থেকে বলবো কি লিস্ট, এনি ভ্যালু থেকে বলবো লিস্ট, এবং এই যে সোর্স দেখা আছে মানে লিস্ট বরাবর সোর্স, এই সোর্সে এসে বলবো এই যে কাস্টমার নেমগুলা সিলেক্ট করে দিব। আমাকে কি করবে, এখানে একটা ড্রপ ডাউন বানায় দিবে। ঠিক আছে, যে ডাটাটা সিলেক্ট করছিলাম ওই ডাটা বরাবর কি লিস্ট বানায় দিছে। এই যে ভাইয়া এই ড্রপ ডাউনটা তো ওই দিন আমরা যে সাম ইফ করছিলাম না ওইখানে, এটা তো ওখানে ইউজ করা যাবে। ওখানে ইউজ হয় তো, হ্যাঁ ওইখানে তো ওই দিন আমরা দেখা যাচ্ছে কপি পেস্ট করে নামগুলো দিয়েছি বা সেল নাম্বার অ্যাড করে দিয়েছি, এখানে ড্রপ ডাউনটা ইউজ করলে মানে মোটামুটি একদম ইজি হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো আপনি যেই সেলে আপনার মানে রেফারেন্স যে সেলটা আছে, রেফারেন্স সেলের জায়গায় আপনি এই সেলটা সিলেক্ট করে দিবেন, পরে জাস্ট এখানে আপনি ডাটা সিলেক্ট করবেন, আপনার কিন্তু ফুল ডাটা চলে আসবে। মানে অনেকগুলো ফাংশন যখন একসাথে ইউজ করবেন তখন আপনি মানে এক্সেলকে ইউজ করতে হবে, ওকে ওর থেকে যদি আপনি নিতে পারেন তখন আর সুন্দর করে সাজাইতে পারবেন অনেক কিছু। ভাই আরেকটা ইনফরমেশন আপনাকে সাথে একটু শেয়ার করি, সেটা হলো যে ডাটা ভ্যালিডেশনের সাথে তো আরেকটু কাজ মানে একটু ভার্স কাজ আছে, সেটা হলো যে এই চার্টদের ক্ষেত্রে আর কি, সেটা আপনি দেখালে হয়তো সবারই উপকার হবে, মোটামুটি সবাই একটা ভালো ধারণা পাবে। ওই যে একটা স্টাফের অধীনে তার কত দিনের ছুটি জমা আছে, অর্থাৎ ড্রপ ডাউনে ক্লিক করলে সবগুলো ডেটা একসাথে চলে আসবে আর কি। আচ্ছা ওইরকম একটা শীট নিয়ে কাজ করলে। আচ্ছা, শীটের মধ্যে ওগুলো প্রজেক্টের মধ্যে করব না, আপাতত আমরা এইখানের বিষয়গুলো একটু দেখি আগে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে আপনি এরকম ভ্যালু সিলেক্ট করতে পারেন, কি টাইপের ভ্যালু, ডেট সিলেক্ট করে দিতে পারেন, যে ডেট কত থেকে কত তারিখের মধ্যে সে এন্টার করতে পারবে বা কত থেকে কতর মধ্যে এন্টার করতে পারবে না, এই টাইপের ডাটা। আরেকটা সিস্টেম আছে এখানে যে ইনপুট মেসেজ, ডেট সিলেক্ট করা, ইনপুট মেসেজ হলো যখন আপনি ওই ডাটাটা এন্ট্রি দিবেন, এন্ট্রি দেওয়ার পর আমরা যে একটা এরর পাই, যেমন এই যে এখানে মার্কের মধ্যে একটা ডাটা দেওয়া ছিল, আমরা যদি এখানে ভুল কোনো ডাটা দিতাম, একটা কি মেসেজ দিত না যে এখানে দিস ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন্ড ফর দিস সেল, অর্থাৎ আমি যে ডাটাটা দিছি এই ডাটাটা এই সেলের উপর যেই ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন দেওয়া আছে ওইটার সাথে কি হয় না, কার্যকর হয় না। ঠিক আছে, কার্যকর হয় না, কিন্তু এটা দেখে কিন্তু যে এন্ট্রি দিতেছে সে বুঝতে পারবে না যে আসলে আমার ভুলটা কোন জায়গায় হয়েছে। ঠিক আছে, আসলে আমার ভুলটা কোন জায়গায় হয়েছে। তো এখানে যদি আমরা তাকে সুন্দরভাবে একটা মেসেজ দিতে পারতাম যে ভাই এখানে আপনি 1 থেকে 100-র মধ্যে বা 0 থেকে 100-র মধ্যে ডাটা দেন, তাহলে কিন্তু সে বুঝতে পারতো আচ্ছা 1 থেকে 100-র মধ্যে ডাটা দিতে হবে, এইটা তাহলে ভুল হয়েছে। ঠিক আছে, তো ওইটা বোঝানোর জন্যই মূলত এই ডাটা ভ্যালিডেশনের মধ্যে ইরর একটা অ্যালার্ট দেওয়া আছে, ইরর অ্যালার্ট। ঠিক আছে, শো ইরর অ্যালার্ট আফটার ইনভ্যালিড ডাটা ইজ এন্টার্ড। এখানে যদি আমরা একটা ইরর মেসেজ দেই যে প্লিজ এন্টার, এখানে না, এটা হলো পুরো কলাম সিলেক্ট করে তারপর একটা ইরর মেসেজ দেই যে প্লিজ এন্টার ডাটা বিটুইন 0 to 100, 0 to 100। এই টাইটেল যে কোনো একটা টাইটেল দিতে পারেন যে রেঞ্জ ইরর এই টাইপের। ঠিক আছে, রেঞ্জ ইরর। তো এখন যদি আমি এখানে যে কেউ এখানে যদি কোনো ভুল ডাটা দেয়, যে 0 দেয় নিচে 112 দিছে নিচে, যদি 100-র উপরে কোনো ডাটা বসায় তখন কিন্তু কি বলবে যে একটা কি রেঞ্জ ইরর
প্লিজ এন্টার ডাটা বিটুইন 0 to 100, অর্থাৎ আপনি যে ভ্যালিডেশনটা বসাইছেন ওই ভ্যালিডেশনটা তো যে ইউজার এন্ট্রি দিতেছে সে কিন্তু জানে না যে আপনি কি মানে কি শর্ত বসাইছেন এখানে ডাটা দেওয়ার জন্য। তো যখন সে ইররের মধ্যে জিনিসটা দেখতে পাবে তখন সে বুঝতে পারবে যে আচ্ছা তাহলে 0 থেকে 100 এর ভিতরে আমার এন্ট্রিটা দিতে হবে। তখন সে হয়তো চিন্তা করবে আচ্ছা ঠিক আছে 0 100 থেকে ভিতরে ডাটা বসে, তখন সে ডাটাটা এখানে বসাইতে পারবে। এটা হলো আমাদের ইরর অ্যালার্ট। আরেকটা মেসেজ ছিল কি ডাটা ভ্যালিডেশন ইনপুট মেসেজ, ঠিক আছে, ডাটা ভ্যালিডেশন ইনপুট মেসেজ হোয়েন দ্য সেল ইজ সিলেক্টেড শো দিস ইনপুট মেসেজ। এটা হলো কি রোগ হওয়ার আগেই প্রতিরোধ, ওই রকম ভুল করার আগেই ইউজারকে জানায় দেওয়া, ঠিক আছে। এখানে একটা অ্যালার্ট রাখলেন, ধরেন বললেন যে মাস্ট এন্টার ডাটা, এটা তো নাম্বার, মাস্ট এন্টার নাম্বার বিটুইন 0 to 100 এরকম। এটা কি করে, আপনি যখনই ওই সেলে ডাটা সিলেক্ট করতে যাবেন তখনই আপনাকে একটা অ্যালার্ট শো করবে মাস্ট এন্টার নাম্বার বিটুইন 0 to 100, ঠিক আছে। মানে ডাটা বসানোর আগেই সে দেখায় দিবে যে আচ্ছা এখানে কিন্তু এইরকম ডাটাই বসাইতে হবে, এর আগে পরে বসানো যাবে না। হ্যাঁ খাদিজা কুবরা বলেন। কোনো ডাটা বসানোর আগেই আপনাকে দেখায় দিবে যে এখানে কিন্তু এইরকম ডাটা বসাইতে হবে যাতে আপনি পরে আর এরর না পান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে আমরা যখন আইডিতে ডাটা ভ্যালিডেশন করলাম, ধরেন আমি হচ্ছে আইডিতে কিছু টেক্সট এবং হচ্ছে ডিজিট দিলাম, ধরেন এমপ্লয় বা এমপ্লয়ের ইএমপি দিয়ে আমি হয়তো বা 1 থেকে 10 মানে 6টা ডিজিট, সর্বোচ্চ 6 ডিজিটের ঊর্ধ্বে যেন আমার ডাটাটা ইনপুট না হয়, তাহলে এই ক্ষেত্রে আমি কিভাবে করব? ডিজিটের ক্ষেত্রে আপনি চাইলে এখানে আরেকটা দেওয়া আছে ডিজিট এবং আমারই থাকবে, ধরেন ডিজিট এবং হলো টেক্সট দুইটাই লেন্থ থাকবে। একটা অপশন আছে, আচ্ছা, এখানে লেন্থ নামে একটা অপশন আছে, এখানে আপনি লেন্থ বলে দিতে পারেন যে কত ডিজিট, ধরেন যে অ্যালাউ করবে শুধুমাত্র লেস দেন 5 ক্যারেক্টার এরকম। টেক্সট লেন্থ দিয়ে লেস দেন 5 ক্যারেক্টার, তার মানে শুধুমাত্র 5 ক্যারেক্টারের কম যেই নাম্বারগুলো বা টেক্সটগুলো বা এই কয়টা ক্যারেক্টারের কম যেই ডাটাগুলো আছে ওইটাই শুধুমাত্র সে এখানে এন্ট্রি নেবে। এখন আমি চাইলে এখানে 1 2 3 4 5 পর্যন্ত, আচ্ছা 100-র বেশি, এখানে দুইটা হয়ে গেছে। যদি বলি 1 2 3 4 এন্ট্রি নেবে, যখন আমি 1 2 3 4 5 তখনই আর এন্ট্রি নেবে না, ঠিক আছে, যদি মেসেজটা চেঞ্জ করা হয় না, এই জন্য এমন শো করতেছে। কারণ আমি হচ্ছে 6টা দিব এবং তার সাথে আমার টেক্সটও থাকবে, ধরেন ইএমপি লেখা থাকলো এমপ্লয়ের, তার সাথে আমার হলো ধরেন এমপ্লয়, তার আইডি থাকলো 101। যে কোনো টাইপের বসাইতে পারেন, ঠিক আছে, ওইটার ক্ষেত্রে আপনার ওই নাম্বার ভ্যালু নিবে না, বাট ক্যারেক্টার লেন্থটা আপনি বলে দিতে পারেন। যেমন আমার 5টা ক্যারেক্টার দরকার হলে আমার ম্যাক্সিমাম দেওয়া লাগবে 6টা, যে 6 ক্যারেক্টারের কম তার মানে 5টা আর কি, মানে লেস দেন 6। আর যদি লেস দেন ইকুয়াল আছে, লেস দেন ইকুয়াল, আচ্ছা এই যে লেস দেন অর ইকুয়াল টু, এখানে আপনি ধরেন স্পেসিফিক 5টা বা 6টা বলে দিতে পারেন, তাহলে আর ওই 5টা বা 6টা ক্যারেক্টারের বেশি নিবে না। আবার যদি ডাটা ধরেন আমি অনেক সময় এরকম ভুল হতে পারে না যে আমি একই ডাটা দুইবার দিয়ে দিলাম, তখন আমাকে এরর দেখাবে যেন হচ্ছে কোনো ডাটা কপি না হয়। আচ্ছা ওইটার ক্ষেত্রে আপনাকে ডুপ্লিকেট এরর দেখায় না, এটার জন্য আমাদের ডুপ্লিকেট ডাটার একটা আছে, দাঁড়ান এখানে আছে, এই নামগুলোকে এখান থেকে কয়েকটা আমরা ডুপ্লিকেট বসায় নি এরকম, তার মানে এখানে অনেকগুলো ডাটাই কি ডুপ্লিকেট আছে। তখন জাস্ট এটা সিলেক্ট করে যে ডাটা ভ্যালিডেশনের উপরে দেখেন একটা অপশন লেখা আছে রিমুভ ডুপ্লিকেটস, ঠিক আছে, ডাটার মধ্যে ডাটা ভ্যালিডেশনের উপরে রিমুভ ডুপ্লিকেটস নামে একটা অপশন আছে। এটা করে কি আপনার যেহেতু একটা কলাম সিলেক্ট করা আছে এজন্য একটা কলামই শো করতেছে, যদি আরো কলাম সিলেক্ট করা থাকতো এগুলো শো করতো কলাম এ কলাম বি, দেন কলাম এটা সিলেক্ট করে বললাম ওকে, ও অটোমেটিক কি করবে 5টা ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড এন্ড রিমুভ, 5টা ডুপ্লিকেট ভ্যালু সে অটোমেটিক রিমুভ করে দিবে এবং 10টা ইউনিক ভ্যালু রাখবে। এখানে আরেকটা অপশন ছিল যে ইয়া দেখা যাইতো যে ডুপ্লিকেট কোনটা কোনটা আছে। স্যার যে আরেকটা বিষয়, আপনি যখন হলো ডাটা আইডির ডাটাটা এন্ট্রি দিচ্ছিলেন, ধরেন আমার 4 দুবার হয়ে গেছে, হ্যাঁ, তো এরকম যদি হয় তখন আমাকে মানে এরর মেসেজ দেখাবে যে আমার ওটা কিন্তু ডুপ্লিকেট হচ্ছে, ওটা নিবে না, এরকম চাচ্ছিলাম আর আগে থেকে শো করে না।
যেন এখানে যে হাইলাইট সেল রুলস থেকে যে কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল রুল থেকে যে ডুপ্লিকেট ভ্যালু, সেটা হলো যে মানে ডাটা ভ্যালিডেশন ওখান থেকে রিমুভ করে ফেলতে পারবে, একবার ডাইরেক্ট রিমুভ হয়ে যাবে ডুপ্লিকেটগুলো। আর এখানে হলো রিমুভ হবে না, জাস্ট এটা কালার দিয়ে শো করবে যাচ্ছে এইগুলা ডুপ্লিকেট আছে, এটা ডুপ্লিকেট, এগুলো ডুপ্লিকেট আছে। আর যদি আরেকটা সিস্টেম আসছিল, দাঁড়ান কি যেন একটা সিস্টেম ছিল যে যদি কোনো ডাটার মধ্যে ভুল থাকে, ইন কেস আমার এই যে কিছু ডাটা এখানে বসাইলাম, এই যে ডাটাগুলো বসাইলাম, আর এটা ধরেন আমার একটা মেইন একটা ডাটা, আর এইখানে ধরেন কিছু ডাটা বসানো আছে। এখন যদি ইনকেস এমন হয় যে কোনো একটার মধ্যে একটা বানান ভুল হইলো বা কোনো একটার মধ্যে একটা নেম ভুল হইলো, আমার কাছে অরিজিনাল ডাটাটা আছে, এটা হলো মেইন ডাটাটা, এটা হলো কেউ একজন ধরেন এন্ট্রি দিছে। এখন এর মধ্যে যদি ইনকেস কোনো ভুল হয়, এটা চেক করা যায় এখানে, দাঁড়ান অনেকদিন করি না এটা, ডাটা ভ্যালিডেশন থেকেই করে, ডাটাটা সিলেক্ট করে এখান থেকে যদি আমি বলি যে লিস্ট এবং সোর্সের মধ্যে যদি আমি নতুন ডাটাটা দেখি, আমি একটু টেস্ট করি এটাকে দিয়ে, এখানে একটা অপশন ছিল ডাটা ভ্যালিডেশন, এই যে সার্কেল ইনভ্যালিড ডাটা, ও আচ্ছা উল্টা করে ফেলছি, দাঁড়ান উল্টা করে ফেলছি এটাকে, এক সেকেন্ড। কারণ আমার যদি একটা রকম মেইন ডাটা থাকে আর কোন একটা ডাটা কেউ এন্ট্রি দিছে, এখন আমি চেক করব যে আচ্ছা এই ডাটাগুলা কি এটার সাথে সবগুলা ঠিক আছে কিনা, বা এখানে কোনো বানান টানান কোনো ভুল হয়েছে কিনা কোথাও এরকম। তখন আমি এই ভুল ডাটাটা আগে সিলেক্ট করব, মানে ধরে নিলাম এখানে কোনো ভুল টুল থাকতে পারে, যেটাকে আমি টেস্ট করব, এটাকে সিলেক্ট করে এই ডাটা ভ্যালিডেশন থেকে আগে কি সিলেক্ট করব, লিস্ট সিলেক্ট করব, এবং এই যে সোর্স, এই সোর্সের থেকে যে অরিজিনাল ডাটাটা মেইন ডাটাটা, এই মেইন ডাটাটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এই যে ডাটা ভ্যালিডেশনের পাশে যে ড্রপ ডাউনটা আছে, এখানে এসে বলবো সিলেক্ট মানে সার্কেল ইনভ্যালিড ডাটা। এই সার্কেল ইনভ্যালিড ডাটা করবে কি আমার এই ডাটার সাথে ম্যাচ করে এখানে যে ডাটাগুলো আছে এই ডাটার মধ্যে যেটা যেটা ভুল আছে ওইগুলাকে এরকম রেড মার্ক করে দিবে যে এটা ভুল আছে, এই মেইন ডাটার সাথে সে ম্যাচ করে। পরে যখন আপনি এটাকে আবার এটার সাথে চেক করে ঠিক করে দিবেন যে আচ্ছা এটাতে এই জায়গায় ভুল আছে, এটাতে এই জায়গায় ভুল আছে, তখন মার্কগুলো অটোমেটিক চলে যাবে। ঠিক আছে, আর যদি বলেন ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল, আবার ওই সার্কেলগুলো চলে যাবে। স্যার আরো কতগুলা টপিক স্যার আছে নাকি আজকে, মানে অনেকগুলা তো হয়ে গেল স্যার, না আজকে ধরে তো রাখতে হবে। এগুলো প্র্যাকটিস করেন, ঠিক আছে? তাহলে স্যার আমাদের অ্যাটেন্ডেন্স শিটটা দেন স্যার, এটা লাগছে খেতে দাও স্যার। এখান থেকে ইম্পর্টেন্ট ছিল, ইম্পর্টেন্ট ছিল পিভট টেবিলটা, ঠিক আছে? পিভট টেবিলটা সবাই হইতেছে, ইম্পর্টেন্ট ছিল হলো পিভট টেবিলটা, ঠিক আছে? পিভট টেবিলটা সবাই মাস্ট বি ট্রাই করবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট একটা পিভট টেবিল, এরকম ডাটা নিয়ে পিভট টেবিল তৈরি করবেন, পিভট টেবিল, পিভট চার্ট, স্লাইসার অ্যানালাইসিস, বিভিন্ন টাইপের ডাটা নিয়ে। আচ্ছা রেকর্ডিংটা সেভ দিই।